তাই আর দেরি নয়, আজই রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর ৩টায়। নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। সুস্বাস্থ্যের আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আমি নন্দিতা। ডিপ্রেশন, অ্যাংজাইটি, মানসিক রোগ, মানসিক কষ্ট, এই সব বিষয়গুলো, এই শব্দগুলো আমাদের জীবনে কখনো না কখনো এসেছে। আর এই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। এই বিষয়ে অনেক তথ্য জানবো, আপনাদেরও জানাবো অনেক তথ্য। আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার সব্যসাচী মুখার্জি। ডাক্তারবাবু, আপনাকে ভারত টিভিতে স্বাগত। নমস্কার। প্রথমেই যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইব যে মানসিক রোগ আজকাল এত কেন হচ্ছে? আগেও মানুষ, আজ থেকে 10 বছর বা 20 বছর আগে মানুষের লাইফস্টাইল, মানুষের পড়াশুনো, মানুষের জীবনযাত্রা যেভাবে ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মানসিক রোগ এইভাবে দেখা যেত না। এখন ঘরে ঘরে মানসিক রোগী দেখা যাচ্ছে এবং অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই বিষয়গুলো মানুষের মধ্যে আসছে কেন? দেখুন, মানসিক রোগ আগেও ছিল, বর্তমানেও আছে। আগে এর প্রবণতাটা কম ছিল, তার কারণ আগে মানুষের মধ্যে সোশ্যাল কমিউনিকেশন এবং স্বাস্থ্য সচেতনতা বেশি ছিল। তারা খাওয়া দাওয়া টাইমলি করত। কিন্তু বর্তমান যুগে মানুষ এতটাই কর্মব্যস্ত এবং তারা তাদের লাইফস্টাইল মেনটেন করতে পারছে না। লাইফস্টাইলে বিভিন্ন রকম পরিবর্তন আসছে। দুপুরে খাওয়া রাত্রে খাচ্ছে, বা খাওয়ার সময় বিভিন্ন রকম এন্টারটেনমেন্ট জিনিসগুলো দেখছে, যেগুলো তাদের হেলথ সিস্টেমের উপরে প্রভাব ফেলছে এবং তারা মানসিকভাবে বেশি চিন্তার মধ্যে আছে। আগে মানুষের টাস্ক ওরিয়েন্টেড, গোল ওরিয়েন্টেড চিন্তাভাবনা ছিল। এখন ওভার থিঙ্কিংয়ে করতে 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 মানুষের এই ধরনের মানসিক রোগগুলো বাড়ছে, যেতে অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই ধরনের জিনিসগুলো সৃষ্টি হচ্ছে। একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, যে সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছি, সেই জায়গায় যখন মানুষ, মানে রোগী যখন যাচ্ছে সেই ডাক্তারের কাছে বা সেই ডাক্তারের চিকিৎসায় যখন থাকছে, মানুষরা ভাবছে পাগল। এই জায়গাটায় আপনি কি বলবেন? দেখুন, মনোরোগী যারা আছেন, যারা মানসিক সমস্যার মধ্যে দিয়ে নিজেদের জীবন অতিবাহিত করছে, তারা যে পাগল, এই শব্দটা একটা সামাজিক অপশব্দ। এই শব্দটাকে আমরা ব্যবহার করি না। এই আমি মনের রুগী, তার মানে আমি পাগল, এবং আমি একজন সাইকোলজিস্টের কাছে, একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছি, তার মানে সে একজন পাগলের ডাক্তার। এগুলো আমাদের সমাজে এখনো শুনতে হচ্ছে। তার প্রধান কারণ হলো সামাজিক সচেতনতার অভাব। সাধারণত জ্বর, সর্দি, কাশি হলে আমরা কিন্তু একজন জেনারেল ফিজিশিয়ানের কাছে যাচ্ছি, গিয়ে তার কাছে অবলীলায় গিয়ে আমি আমার সমস্যা বলছি, সেখান থেকে তার সমাধান খাচ্ছি, ওষুধপত্র খাচ্ছি, আমি সুস্থ হয়ে যাচ্ছি। কিন্তু আমার মানসিক সমস্যা হয়েছে, এই জিনিসটাই স্বীকার করতে করতে অনেক সময় লেগে যায়। একজন ব্যক্তি মন ভালো না, তার দীর্ঘদিন ফ্রাস্ট্রেশনের মধ্যে আছে, এই আস্তে 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 যখন মানবে যে আমি মানসিকভাবে অসুস্থ, তখন অলরেডি সে 50% মানসিক রোগীতে পরিণত হয়েছে। তখন সে একজন মানসিক, যারা মেন্টাল হেলথ প্রফেশনাল আছে, প্রবণতাও দেখা যায় যে আমি সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছি, সেই মেডিসিন আমি নিচ্ছি, এটা অনেকেই যেমন হাইড করে যায়, লুকিয়ে যায় বিষয়টাকে, একমাত্র এই চিন্তা ভাবনা থেকে যে মানুষ আমাকে পাগল বলছে বা পাগল ভাবছে। দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দেখুন, মানসিক রোগী মানেই যে আমি পাগল তা নয়। আমাদের যে সমস্ত মেডিসিনগুলো ইউজ করা হয়েছে বা হয়, বা আমরা যারা কাউন্সিলিং করি, সাইকোথেরাপি দিই, তাদের ক্ষেত্রে সেশন দরকার, কাউন্সিলিং দরকার, থেরাপি দরকার। এক্ষেত্রে সোশ্যাল স্টিগমা বা নিজেকে একটা হীনমন্যতার কোনো জায়গা নেই। আর 5টা সাধারণ রোগ যেরকম রোগ, মানসিক রোগ একটা সেরকম রোগ। তাই আর 5টা রোগের ক্ষেত্রে আমি যেরকমভাবে ওষুধপত্র খেয়ে নিজে সুস্থ হব, মানসিক রোগের ক্ষেত্রেও আমাকে ওষুধ খেয়ে সুস্থ হতে হবে এবং বর্তমান স্বাভাবিক জীবনের মধ্যে ফিরে আসতে হবে। এই ধারণাটা বা এই সচেতনতা যত তাড়াতাড়ি একজন মানুষের মধ্যে সৃষ্টি হবে বা আমাদের সমাজের মধ্যে সৃষ্টি হবে, আমরা তত তাড়াতাড়ি মানসিক রোগটাকে হারাতে পারব। একদম। এবারে যে প্রশ্নটা করব, যে মানসিক চিকিৎসা কি সারা জীবনের জন্য চলে, নাকি একটা সার্টেন টাইমে চিকিৎসা করলে পারে সেটা নিরাময় হয়ে যায়? দেখুন, মানসিক রোগগুলোকে আমরা সাধারণত ডিসঅর্ডার আমাদের ভাষায় বলে থাকি, কাউন্সিলিং বা সাইকোলজিস্টের ভাষায়।
এই ডিসঅর্ডারকে আমরা প্রিভেন্ট করতে পারি, অ্যারেস্ট করতে পারি। কিছু ক্ষেত্রে মেডিসিন দিয়ে এগুলোকে প্রিকশনের জায়গায় রাখা হয়। এগুলো একটি দীর্ঘমেয়াদী সমস্যা, যেহেতু রোগটা প্রথমেই তো আর আমার কাছে আসছে না, অনেক দিন ধরে রোগটা তার হয়েছে, তারপরে সে আমার কাছে আসছে, তার ট্রিটমেন্টটা একটা প্রলং টাইম ধরে হয়, যেন এটার টোটাল কোর্স তার কমপ্লিট হয়, ভবিষ্যতে যেন এটা রিপিট না হয় সেই জায়গায় আমাদের দেখতে হবে। এবং যেটা মেয়াদ ওষুধের, যে থেরাপির যেটা মেয়াদ, সেই মেয়াদ তাকে কন্টিনিউ করতে হবে। যেমনটা জানা যায় যে এই সব মেডিসিনগুলো যে রয়েছে, মানসিক রোগের জন্য যেসব মেডিসিন প্রেসক্রাইব করা হয় বা যেসব মানসিক রোগীদের উপরে দেওয়া হয় বা মানসিক রোগীরা খায়, সেই সব ওষুধগুলো কতটা সাইড এফেক্ট রয়েছে সেগুলো? দেখুন, যে সমস্ত সাইকিয়াট্রিকরা এই মেডিসিনগুলো প্রেসক্রাইব করেন, 8-5টা সাধারণ মেডিসিনের মতনই এগুলো মেডিসিন। এগুলো এমন কিছু অ্যাবনর্মাল মেডিসিনের মধ্যে নিশ্চয়ই পড়ে না। এই মেডিসিনগুলো রোগের উপর ডিপেন্ড করেই দেওয়া হয়। তাই প্রত্যেকটা অ্যালোপ্যাথি মেডিসিন, এখন যদি আমি বলতে যাই অনেক মেডিসিনের সাইড এফেক্ট, কোনটার এফেক্ট কী আছে, সেটা প্রত্যেকের ক্ষেত্রেই আলাদাভাবে এটার কোনো এক্সট্রা বেনিফিট কিছু নয়। সাধারণ রোগ হয়েছে, আপনাকে ওষুধ খেতে হবে, আপনাকে সুস্থ থাকতে হবে। সেই জায়গায় এই ধরনের কোনো মিথ বা সোশ্যাল স্টিগমাতে নিজেদের না ভাসানোই ভালো। ডিপ্রেশন, অ্যাংজাইটি এখন বেশিরভাগ মানুষের মধ্যেই রয়েছে। এই জায়গাটা থেকে কি করে বেরিয়ে আসা যাবে? দেখুন, প্রথমে আমাকে বুঝতে হবে ডিপ্রেশন জিনিসটা কি, অ্যাংজাইটি জিনিসটা কি। এগুলোর শুরুতেই যে জিনিসটার প্রয়োজন হয় সেটা হলো স্যাডনেস। একদম, আমার মন ভালো নেই, আমার মন খারাপ। তাহলে এই মন ভালো নেই বা মন খারাপ যখন দীর্ঘদিন ধরে একটি মানুষের সাথে ঘটতে থাকবে, তখন তার মধ্যে আস্তে আস্তে চাপ সৃষ্টি হবে। এই চাপ সৃষ্টি থেকেই তার মধ্যে শুরু হবে কি, ডিপ্রেশন শুরু হবে। ডিপ্রেশন দীর্ঘদিন ধরে চলতে থাকলে অ্যাংজাইটি শুরু হবে, উৎকণ্ঠা শুরু হবে, আমি করব কি করব না, আমার সাথে হবে কি হবে না। এর প্রধান শত্রু হলো ওভার থিঙ্কিং। আমি যদি একটা জিনিস নিয়ে বেশি পরিমাণে থিঙ্কিং করি, ওভার থিঙ্কিং করি, এবং সেটা ওভারলোডেড হয়ে যায়, ওভারলোডেড যখনই কোনো জিনিস হবে সেটাই তার ডিপ্রেশনের মধ্যে পরিণত হবে। কোনো জিনিস নিয়ে ভাবছি, আগেই তার ফলাফল চিন্তা করে নিচ্ছে, একটা সেলফ ইমাজিনেশন মনের মধ্যে তৈরি হচ্ছে যে এটা হলে এটা হবে, এটা হলে ওটা হবে। আমি আগেই একটা কৃত্রিম পরিবেশ তৈরি করে নিচ্ছি, আমার সমস্যা ওরিয়েন্টেড হোক বা সাকসেস ওরিয়েন্টেড হোক, কিন্তু সেটা সেই পথে এগোচ্ছে না, কারণ এটা তো আমার ইমাজিনেশন, বাস্তবের সাথে কোনো মিল নেই। বেশি কোনো জিনিস নিয়ে ওভার থিঙ্কিং করলে ডিপ্রেশনের জন্ম হয়। তার মানে ওভার থিঙ্কিং করা যাবে না, অবশ্যই ওভার থিঙ্কিং থেকে নিজেকে দূরে রাখতে হবে, আর যতটা সম্ভব নিজেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে মানে নিজের মাথাকে ব্যস্ত রাখতে হবে। মাথা ব্যস্ত থাকলে অটোমেটিক মন একটা হেলদি পরিবেশ সব সময় দরকার, যেখানে আমরা ফিজিক্যাল হেলথ নিয়ে খুব চিন্তিত, কিন্তু মেন্টাল হেলথ নিয়ে আমরা চিন্তিত নই, বা মেন্টাল হেলথ ব্যাপারটা নিয়ে আমরা বর্তমান আলোচনার জায়গায় এসছে যে কি সমস্যা হচ্ছে। এগুলো আগেও ছিল, কিন্তু এখন অ্যাওয়ারনেসের বেশি প্রয়োজন আছে। কিছু কিছু ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া বলুন বা ইলেকট্রনিক্স ডিভাইস বলুন, সেগুলোর কুফলও আমরা দেখতে পাই সমাজে। বেশি পরিমাণে মোবাইলে অ্যাডিকশন দেখছে, অর্থাৎ ইমপ্রপার নলেজ বা নলেজ গ্যাপ তৈরি হচ্ছে, যেটা ইউটিউব, ফেসবুক যা দেখাচ্ছে সেইভাবেই চলছে। সেক্ষেত্রেও মানুষ এই ধরনের ম্যাচিউরিটির জন্য এই ঘটনাগুলো ঘটছে। এবারে যে প্রশ্নটা করব যে এই ডিপ্রেশন বা এই মানসিক রোগ, এই যে বিষয়গুলো, এগুলো কি বংশগত? হ্যাঁ, অনেকগুলো কারণের মধ্যে হেরিডিটি শব্দটাও আমরা জানি যে বংশগত কারণেও এই ধরনের মানসিক রোগ প্রতিফলিত হয়ে এসছে। যে জেনারেশনে বা কারো বংশগত ছিল, হেরিডিটিতে ছিল কোনো একটি পার্টিকুলার রোগ, সিজোফেনিয়া যদি আমি বলি, তাহলে সেই সিজোফেনিয়া দেখা যায় কি তার পরবর্তী জেনারেশনগুলো সেই ধরনের সমস্যার মধ্যে দিয়ে জন্মায়। সোসাইটাল টেন্ডেন্সির ক্ষেত্রেও হেরিডিটির একটা অবশ্যই ভূমিকা থাকে। এখন যে মানসিক রোগ যে মানুষের মধ্যে রয়েছে, সেই মানসিক রোগগুলো বড়দের সাথে কি ছোটদের মধ্যেও দেখা যায়? মানসিক রোগের কোনো বয়স হয় না। যেরকম জ্বর বড়দেরও হতে পারে, ছোটদেরও হতে পারে। এই বিষয়টা একটু বিস্তারিতভাবে শুনবো। মন থাকলেই তার রোগ হবে। শিশুদের ক্ষেত্রেও মন আছে, বড়দের ক্ষেত্রেও মন আছে। শিশুদের মানসিক রোগের প্রবণতাটা একটু অন্যরকমের, তাদের পরিধিটা অন্যরকমের, তাদের পরিধিটা একাডেমিক লেভেলের এবং কি আত্মকেন্দ্রিক। আমি নিজে ভালো হচ্ছি, কম্পিটিশন তৈরি হচ্ছে, কম্পেয়ার তৈরি হচ্ছে, যেগুলো অ্যাডোলেসেন্ট প্রবলেম আমরা বলে থাকি শিশুদের ক্ষেত্রে। বাড়িতে দুই ভাই আছে, কেউ একজন বেশি আদর পাচ্ছে, কেউ একজন কম আদর পাচ্ছে, ওর মনে হচ্ছে, যেটা আদৌ সম্ভব নয়। সবাইকে সমানভাবে বাবা মা তাদের স্নেহ প্রদান করে, কিন্তু কেউ একজন হচ্ছে আমি একটু কম আদর পাচ্ছি। সেইখান থেকেই কিন্তু তার ক্ষোভটা শুরু হয়।
এবং ক্ষোভ যখন শুরু হয় তখন প্রাক্ষবিক বিকাশটাও নষ্ট হয়ে যায়, যেটাকে আমরা কগনিটিভ ডেভেলপমেন্ট বলি, তার ডেভেলপমেন্টটা চলে যাচ্ছে, সে একটা ম্যাল প্র্যাকটিসের মধ্যে নিজেকে নিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ তার যে অর্ডার, আমরা কেন ডিসঅর্ডার বলি, প্রত্যেকটা মানুষের একটা অর্ডার হিসাবে থাকা উচিত, যে বয়সে যেটা হওয়া উচিত, যে বয়সে যে জিনিসটা করা উচিত সোশ্যালি, মেন্টালি, ফিজিক্যালি, যখন এটার মধ্যে ব্রেকআপ তৈরি হচ্ছে অর্থাৎ ডিসঅর্ডার তৈরি হচ্ছে তখনই সে মানসিক রোগে পরিণত হচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে কগনিটিভ ডেভেলপমেন্ট বা একাডেমিক ওভারলোডিং তৈরি হচ্ছে, শিশুরা পিছিয়ে যাচ্ছে, স্কুলে বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটছে, স্টুডেন্টদের ক্ষেত্রে আত্মহত্যার প্রবণতা দেখা যাচ্ছে, চুরি, ক্লেপ্টোমেনিয়া, একটা চুরির প্রবণতা দেখা যাচ্ছে, কাউকে কিছু না বলে হিংস্রতা, এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এগুলো মানসিক রোগ শিশুদের ক্ষেত্রেও যতটা, আমাদের স্বাভাবিক যারা বড়রা আছে তাদের ক্ষেত্রেও সে সমানভাবে, মন থাকলেই মানসিক রোগ হবে। হ্যাঁ, এই বিষয়ে আমি বলতে চাইছি যে এখন শিশুদের মধ্যে আমরা খবরে প্রায়শই দেখে থাকি যে শিশুরা সুইসাইড অ্যাটেম্প করছে, যেটা এই বয়সে হওয়া উচিত নয়, এই বয়সে আসা উচিত নয়, বা আমাদের সময় বা আর একটু পিছিয়ে যায় 10 বছর 20 বছর আগে এই জিনিসটা খুব কম ছিল, হতো কিন্তু কম, কিন্তু এখন ভীষণভাবে দেখা যাচ্ছে। এগুলো মেনলি হলো সহনশীলতার অভাব এবং ইমোশনাল ব্রেকডাউন। যে যত বেশি সহনশীল এবং নিজের ইমোশনকে কন্ট্রোল যদি আমরা করতে পারি, এই ধরনের সিদ্ধান্ত থেকে আমরা বিরত থাকতে পারি। আর একটা কি, ইমপ্রপার নলেজ। আমরা বর্তমান যে সমস্ত শিশুদের, আমিও দেখেছি অনেক জায়গায় শুনেছি যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, বর্তমানে দেখা যাচ্ছে কি একটা 6-এর বাচ্চা সুসাইড করে নিচ্ছে, বা অমুক ক্লাসে পড়ে, অমুক স্কুলে পড়ে, তার সুসাইড হয়ে যাচ্ছে। কেন করছে? তার কারণ তার মনের মধ্যে কিছু একটা প্রবলেম তৈরি হচ্ছে। কি প্রবলেম? আমি হয়তো ভালো পড়াশোনা করতে পারছি না, বা বাড়িতে হয়তো তাকে নেগেটিভ থিঙ্কিং, বাড়িতে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলবো যারা প্যারেন্টস আছে তাদের বেশি সচেতন হওয়া উচিত। কখনোই কোনো শিশুর সামনে নেগেটিভ কোনো রকম বা কম্পেয়ার করা যে অমুক স্টুডেন্ট বা অমুক বন্ধু তোর ভালো, তুই ভালো না, এই ধরনের নেগেটিভ জিনিস যেন শিশুর মনে না যায়। শিশুর মনে এগুলো থাকলেই কিউরিসিটি জন্মাবে, কিউরিসিটি তাকে নেগেটিভ দিকেও নিয়ে যাবে, তাকে পজিটিভ দিকেও নিয়ে যাবে। নেগেটিভ দিকে যদি তাকে নিয়ে যায় তাহলে তার মনের মধ্যে প্রভাব পড়বে, সেক্ষেত্রে সেই শিশুটি আত্মহননের পথ বেছে নিচ্ছে। আর বিভিন্ন রকম রিলস, মোবাইলে, সোশ্যাল মিডিয়া যেগুলো দেখানো যাচ্ছে, সেই রিলসগুলো তার রিয়ালিটি নয়, কিন্তু শিশু মনে সেই রিলসটাকে রিয়ালিটির জায়গায় তৈরি করছে এবং তারা সেই জায়গা নিয়ে এক্সপেরিমেন্টাল করতে গিয়ে জীবন হারাচ্ছে। বাচ্চাদের মধ্যে যে এই মানসিক রোগের সৃষ্টি হয়েছে, বাবা মা কি করে বুঝবে, বা কি সিমটম থাকে যেটা দেখে বুঝতে পারবে যে আমার বাচ্চার মধ্যেও মানসিক রোগ সৃষ্টি হচ্ছে? অবশ্যই এটা বোঝার খুব সুন্দর একটা প্রশ্ন যে আমি বা আমার শিশু বা আমার সন্তানরা মানসিক রোগে আক্রান্ত হচ্ছে কিনা সেটা কিভাবে আমরা বুঝবো। দেখুন, শিশুদের মধ্যে চঞ্চলতা বা শিশুসুলভ আচরণ প্রথম থেকেই আমরা দেখে এসেছি, তার কিছু প্যারামিটারও আমরা জানি। কিন্তু যখন দেখা যাবে যে কোনো শিশুর প্রচুর পরিমাণে জেদ বেড়ে গেছে, তার সোশ্যাল কমিউনিকেশন বেড়ে গেছে, বাড়িতে কেউ আসলে বা কেউ গেলে তার সাথে সে কথা বলছে না, কোনো একটা পার্টিকুলার জিনিসের প্রতি তার চাহিদা বাড়ছে, ঠিক আছে, তার মধ্যে রাগ তৈরি হচ্ছে, সে এক ঘরে হয়ে নিজেকে আইসোলেশনে রাখছে, এই ধরনের ঘটনাগুলো যখন ঘটবে এবং তার পড়াশোনার ক্ষেত্রেও তার প্রভাব পড়বে, আগে খুব ভালো রেজাল্ট করতে এখন ভালো রেজাল্ট করছে না, এই ধরনের ঘটনাগুলো যখন আমরা একটা শিশুর মধ্যে কয়েকদিন 10-15 দিনের মধ্যে যদি এরকম ঘটনা দেখতে পাই, তাহলে আমাদের মনে করতে হবে অবশ্যই সেই শিশুটি কোনো মানসিক রোগের মধ্যে আছে, তার মন ভালো নেই, তাকে অবশ্যই একজন সাইকোলজিস্ট বা যারা মেন্টাল হেলথ প্রফেশনাল আছেন তাদের কাছে কাউন্সিলিং বা থেরাপির জন্য নিয়ে আসা প্রয়োজন। বাবা মা সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মানে বাড়িতে কিভাবে সেই বাচ্চাটার সাথে মানে বিহেভিয়ার করা উচিত, বা কিভাবে করলে সেই বাচ্চাটাকে সেই পুনরায় সেই আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া যাবে, সেই কিছু যদি টিপস দর্শকের উদ্দেশ্যে আপনি। সেই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বাবা মার ভূমিকা কি আমরা বলতে পারি, সেটা হলো শিশুটাকে শিশুকেন্দ্রিক বিচার ধারণা বা শিশুকেন্দ্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে আসতে হবে। তার মধ্যে যেন ইন্টারেস্ট গ্রোথ হয়, পড়াশোনা, বই পড়ানো, গল্প বলে শিশুকে শোনানো, শিশুর হাতে মোবাইল ধরিয়ে না দেওয়া, তাকে মাঠে নিয়ে যাওয়া, মাঠের সময় খেলানো, স্কুলে কি পড়াশোনা দিচ্ছে সেটা জানা, এবং সেটাকে ড্রামাটিক বা রোল প্লে মেথড আমরা ইউজ করতে পারি। সেই রকমভাবে যদি শিশুটার সাথে মেশা যায় তাহলে শিশু মন সবার মধ্যেই আছে, তাহলে ওই শিশুকে মানুষ করতে গেলে বা সঠিক পথে আনতে গেলে নিজের মধ্যে নিজের শিশু মনটাকে কোনো রকমভাবে জাগ্রত করা প্রয়োজন আছে, যার ফলে এই ধরনের সমস্যাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি। বড়দের ক্ষেত্রে তো এইসব মানসিক রোগের মেডিসিন দেওয়া হয়, শিশুদের ক্ষেত্রেও কি এরকম মেডিসিন রয়েছে? বা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা এজে সমানভাবে ওষুধ আমরা আর কি তৈরি করি বা দেওয়া হয় থাকে। আচ্ছা, এবারে যে প্রশ্নটা রাখবো যে মানুষের মধ্যে একটা মানে
ধারণা রয়েছে, মানে মানুষ বুঝতে পারে না যে একটা মানসিক রোগ হলে পারে যে সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত না সাইকোলজিস্টের কাছে যাওয়া উচিত, এই জায়গাটায় গিয়ে মানুষ একটু চিন্তায় পড়ে যায়। দেখুন, মানসিক রোগের ক্ষেত্রে অবশ্যই একজন মেন্টাল হেলথ প্রফেশনাল অনেকগুলো আছে, তার মধ্যে কাউন্সিলর আছে, সাইকোলজিস্ট আছে, সাইকিয়াট্রিস্ট আছে। আমরা অবশ্যই এদের কাছে যাব। প্রাথমিক দিক থেকে যদি আমাকে ধরে নিতে হয়, আমার যদি সেরকম খুব রকম মানসিক সমস্যা হচ্ছে, তাহলে আমি অবশ্যই একজন সাইকোলজিস্টের কাছে যাব এবং তার কাছ থেকে আমরা পরামর্শ পাবো যে আমি কোন পথে যাব। ট্রিটমেন্ট মেডিসিন প্রসেসে গেলে আমাকে সাইকিয়াট্রিকের কাছে যেতে হবে, সেক্ষেত্রে একজন সাইকোলজিস্ট অবশ্যই তাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করে দেবে। কিন্তু তার বর্তমান মেন্টাল কন্ডিশন, তার কারেন্ট লেভেল, এইগুলো অ্যাসেসমেন্ট করবার জন্য একজন সাইকোলজিস্টের কাছে সবার প্রথমে একজন মনোরোগীর যাওয়া উচিত। মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করতে গেলে আপনি বললেন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। আচ্ছা, আর সাইকোলজিস্ট কি করবে? অ্যাসেসমেন্ট করবে, বিভিন্ন রকম থেরাপি দেবে। সেক্ষেত্রে সাইকোলজিস্ট মানে থেরাপির মধ্য দিয়েও মানসিক ভালো করা যায়। অবশ্যই অবশ্যই। আচ্ছা, থেরাপি নিয়ে যদি কিছু দর্শকদের উদ্দেশ্যে জানান। থেরাপির মধ্যে দেখুন, আমাদের বিহেভিয়ারাল থেরাপি আছে, বিভিন্ন রকম থেরাপি আমরা দিয়ে থাকি যাতে মানুষের হিউম্যান বিহেভিয়ার চেঞ্জ হয়। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির মধ্যে একটা খুব ভালো জায়গায় রোল প্লে করে। রোল প্লে একটা থেরাপির মধ্যে, মেডিটেশন একটা থেরাপির মধ্যে থাকছে, বিভিন্ন রকম আর্ট থেরাপি, মিউজিক থেরাপি, হাইড্রোথেরাপি, অকুপেশনাল থেরাপি, এগুলো সমস্ত থেরাপির মধ্যে। থেরাপি মানে কি, মাইন্ড এবং ফিজিক্যাল কোঅর্ডিনেশন যেন একজন ব্যক্তি সঠিকভাবে সঠিক রাস্তা দিয়ে যায়, তাহলে সে মানুষটা সুস্থ হতে পারে। ঘরোয়া কিছু টিপস যেটা দিয়ে মানসিক রোগ থেকে বেরিয়ে আসতে পারবো। মানসিক রোগ প্রথমে ডিটেইন করতে হবে। ডিটেক্ট করার পরে যদি সেক্ষেত্রে সে মানসিক রোগ সমস্যা থাকে, ঘরের মধ্যে সবথেকে ভালো হলো যোগা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, মেডিটেশন, নেচার স্টাডি, নেচারকে টাইম দেওয়া, গল্পের বই পড়া, ছবি আঁকা, এই ধরনের গান শোনা, এগুলো সমস্ত কিছু করলেই সাধারণভাবে মানসিক সমস্যা থেকে আমরা বেরিয়ে আসা যাবে। আমি কিভাবে ডিপ্রেশনে আছি, নিজে কিভাবে বুঝবো? নিজেকে ডিপ্রেশনে বোঝার সবথেকে বড় জায়গা হলো কোনো জিনিসের প্রতি আমার ভালো না লাগা। সেটা যদি 10 থেকে 15 দিন থাকে যে আমি নিজেকে চুপচাপ হয়ে আছি, কোনো কাজ করবার আমার ইন্টারেস্ট নেই, কারোর সাথে কথা বলার আমার ইন্টারেস্ট নেই, কোনো একটা বিষয় নিয়ে আমি নেগেটিভলি ভাবছি, রাতে ঘুম হচ্ছে না, এই ধরনের ঘটনা যদি আমার দেখা যায় বা এই ধরনের সিমটম যদি আমার মধ্যে আসে, তাহলে অবশ্যই আমাকে ভাবতে হবে। এরকম তো প্রায়শই হয়ে থাকে যে আজ মন ভালো নেই, কোনো একটা কারণে মন ভালো নেই, বা ঘুম আমার হচ্ছে না, এরকম অনেকেরই হয়। সেই জায়গাটা থেকে যে আমি যে ডিপ্রেশনে আছি তাও তো নই। ডিপ্রেশনে যে ঘুম হচ্ছে না, ভালো থাকছি না, সেই জায়গাটার এই জায়গাটার মধ্যে তফাৎটা কোথায়? কিছু কয়েকদিন যদি আপনার এরকম ধরনের সমস্যা বা এই ধরনের সিমটমের মধ্যে আপনি থাকেন, এটা জেনারেল সবার হতে পারে। কিন্তু এই ধরনের সমস্যাগুলো যদি একটি প্রলং টাইম ধরে চলে, 2 সপ্তাহ ধরে টানা বা 15 দিন ধরে এই একই প্রবলেম যদি আপনি সাফার করেন, তাহলে বুঝতে হবে আপনি মানসিক কোনো রকম সমস্যার মধ্যে আছেন। আপনার ইমিডিয়েট কাউন্সিলিং বা সাইকোথেরাপির প্রয়োজন। এই কাউন্সিলিংগুলো আপনারা কিভাবে করেন? কাউন্সিলিংগুলো আমাদের যে টেকনিকগুলো আছে, সেই টেকনিকে আমাদের কাছে ক্লায়েন্ট আসবে, তার সাথে আমরা বসবো, ক্লোজ ডোর আমাদের কাউন্সিলিং করবো, সেশন নেবো, অ্যাসেসমেন্ট করবো, এইভাবেই কাউন্সিলিং। মানসিক রোগ হচ্ছে, কাউন্সিলিং করতে গিয়ে আপনারা বিশেষ কি জিনিস দেখেন যে এই বিষয়গুলো মানুষের মধ্যে বেশি থাকছে বা এই বিষয়গুলো থেকে মানুষের মধ্যে বেশি মানসিক রোগের সৃষ্টি হচ্ছে? সবথেকে বড় জায়গা হলো এক্সপেকটেশন, সেলফ ইমাজিনেশন, সেলফ সেন্ট্রিক চিন্তাধারা, সেলফিশ কিছু নেচার, এই ধরনের জিনিসগুলো বর্তমানে দেখা যাচ্ছে। এবং সবথেকে বড় জিনিস অ্যাডিকশনের ক্ষেত্রেও বিভিন্ন রকমভাবে সাবস্টেন্স ইউজ করছে এই ধরনের মানুষগুলো, নেশার জন্য বা কোনো একটা কারণ, স্যাডনেসের জন্য। এই বিষয়ে একটা প্রশ্ন করব যে মাদক আসক্ত যারা, তাদের মধ্যে এখন একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে তারা মানসিক সমস্যায় ভুগছে, সেখানে গিয়ে তাদেরকে ডাক্তারের কাছে না পাঠিয়ে, মানসিক রোগ বিশেষজ্ঞর কাছে না পাঠিয়ে হোমে পাঠানো হচ্ছে। এই জায়গাটা কেন? দেখুন, আমরা যারা মাদকাসক্ত, যারা সাবস্টেন্স ইউজ করছে, তারা মানসিক রোগী। তাদের ক্ষেত্রে একটাই জিনিস বলবার আছে যে এই ধরনের যারা নেশাগ্রস্ত জিনিসের মধ্যে নিজেদের আসক্ত করেছেন, তাদের অবশ্যই সাইকোথেরাপির কাউন্সিলিংয়ের প্রয়োজন আছে। তারা কাউন্সিলিং করুন। তারা যদি না জানতে পারেন, অবশ্যই কোনো বেটার ট্রিটমেন্টের জন্য আমাদের সরকারি যে সমস্ত হোমগুলো আছে বা সরকারি প্রতিষ্ঠান আছে, সে সমস্ত জায়গায় তারা অবশ্যই যাবেন,
সেখানে গিয়ে তারা মেন্টাল হেলথের ট্রিটমেন্ট করবেন। নির্দিষ্ট একটা প্রসিডিওর আছে, রিটক্সিফিকেশন, বহু অনেক কিছু জিনিস আছে। সেই জিনিসগুলোর মধ্যে দিয়ে করলে তারা ডিটক্সড হয়ে বাইরে বেরিয়ে আসতে পারবে, সমাজে মিশতে পারবে, স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। সাইকোথেরাপি আর কাউন্সেলিং এই বিষয়গুলো যখন আপনারা সাজেস্ট করেন পেশেন্টদেরকে, অনেকের মধ্যে একটা ভয়ের বিষয় থাকে যে সাইকোথেরাপি মানে কি যে দিবে, ইলেকট্রিক শক দেবে না কি দেবে, এরকম একটা আতঙ্কের বিষয় থাকে। তো এই বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে আমি কি বলবেন? আগেই বলেছি, থেরাপি হলো একটা সায়েন্টিফিক ওয়ে, একটা পদ্ধতি। সেই পদ্ধতির মধ্যে দিয়ে একটি দীর্ঘদিন কয়েকগুলো সেশন প্রয়োজন, সে তার মধ্যে দিয়ে একটি প্রবলেমকে যদি আমরা পাস করাই সেটা হলো থেরাপি। কাউন্সেলিং কি? কাউন্সেলিং একটা প্রসেস, সেই প্রসেসে আমরা যে ব্যক্তি আমাদের কাছে, যে ক্লায়েন্ট আমাদের কাছে আসবে, তার মনের সমস্যা শুনে তাকে সুপরামর্শ দেওয়া, কাউন্সেলিং। এবার একজন কাউন্সেলিং সব জায়গায় হতে পারে। স্কুলে কাউন্সেলিং, একজন টিচার কাউন্সেলিং করতে পারেন, বাড়িতে প্যারেন্টসরা তার কাউন্সেলিং করতে পারেন। অর্থাৎ আমার যে ব্যক্তি বা যে প্রবলেমের মধ্যে আছে তাকে একটা সুন্দর রাস্তা বলে দেওয়া, এটাই হলো কাউন্সেলিং। আর প্রবলেম সেন্ট্রিক, আপনাকে সমস্যার সমাধানের জন্য যে আমরা গুরুত্ব বা আপনার প্রসেস আমরা নির্ধারণ করে দেবো, সেটা হলো সাইকোথেরাপি। সাইকোথেরাপি। বাচ্চাদের মধ্যে যে মানসিক রোগটা হয়, বেশিরভাগ কি কারণ আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের মধ্যে? যে বাচ্চাদের বর্তমানে যে মানসিক রোগ হচ্ছে তার একটাই কারণ হলো কগনিটিভ ওভারলোডিং। পড়াশোনার প্রচুর চাপ, একটা গোল ঠিক করে দিয়েছে, সেই গোলের পেছনে দৌড়াতে দৌড়াতে তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে ফার্স্ট হতে হবে, তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, আরো যে সমস্ত চাপিয়ে দেয়। কিন্তু সেই বাচ্চাটার অ্যাসেসমেন্ট কখনোই করা হয় না যে তার কারেন্ট লেভেল কি আছে, তার ব্রেনের আইকিউ কীরকম আছে, সে কি পারবে। এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত সমাজ না ঠিক করতে পারবে যে আমার শিশু গ্রহণযোগ্যতাটা কতটা, আমার শিশু কতটা নিতে পারবে, কতটা সে অ্যাপ্লাই করতে পারবে, কতটা সে এক্সিকিউট করতে পারবে, এই ধারণাটা যতক্ষণ পর্যন্ত না জন্মাবে শিশুদের মনের রোগ বাড়বে। এক্ষেত্রে স্কুলগুলোরও ভূমিকা প্রচুর পরিমাণে আছে, কারণ একটি বাচ্চা স্কুলে থাকছে, সে সমস্ত টিচারদের ক্ষেত্রে সিলেবাস ঠিক হচ্ছে, আস্তে 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 তাদের মধ্যে কগনিটিভ ওভারলোডিং, একটা জায়গায় একটা লোড দিতে দিতে তারা ওভারলোড হয়ে যাচ্ছে, তখন তারা মানসিকভাবে পিছিয়ে আসছে। বাচ্চাদের মধ্যে জেদ না খাওয়ার একটা প্রবণতা, এই সব বিষয়গুলো কি মানসিক রোগের মধ্যে পড়ে? একটা বাচ্চা খুব জেদ করছে বা তার জেদ সব সময় থাকে, বা সে একটু সবার সাথে ভালো মতো ব্যবহার করছে না, তার কথাবার্তা ভীষণ অন্যরকম হয়ে যাচ্ছে, এগুলো কি মানসিক সমস্যা? এগুলো বিহেভিয়ারাল প্রবলেম, বিহেভিয়ারাল ডিসঅর্ডারের মধ্যে পড়ছে। সোশ্যাল কমিউনিকেশন তার কম, তার বিহেভিয়ারাল ইস্যু, অ্যাঙ্গার ইস্যু তৈরি হচ্ছে, জেদ হচ্ছে, এগুলো অবশ্যই একটা মানসিক রোগের সিমটম। সেক্ষেত্রে বিহেভিয়ারাল থেরাপি তার প্রয়োজন আছে, এবং সেই বাচ্চাকে অবশ্যই মেন্টাল হেলথ প্রফেশনালদের কাছ থেকে নিয়ে আসতে হবে। একটা বাচ্চাদের মানে কি কি ধরনের অ্যাক্টিভিটি করালে পারে এইসব বিষয় থেকে বেরিয়ে আসা যায়? দেখুন, আমরা প্রত্যেক ক্ষেত্রে বলি যে একটা মাইক্রো প্ল্যান তৈরি করতে হবে, বা মাইন্ড ম্যানেজমেন্ট প্ল্যান যদি আমরা প্রত্যেকটা এজে করতে পারি, শিশুদের ক্ষেত্রেও সেরকম সকালে ঘুম থেকে ওঠার পরে কিছুটা এক্সারসাইজ করা, মেডিটেশন করা, তারপরে খাওয়া, তারপরে সে স্কুলে যাচ্ছে, স্কুলের পরিবেশটাকেও তাকে এন্টারটেইনিং হতে হবে, বাড়িতে আসছে তাকে মাঠে নিয়ে যেতে হবে, খেলাধুলা অর্থাৎ নেচার বেসড অ্যাক্টিভিটিস, হোম বেস অ্যাক্টিভিটিস, এগুলো যদি করানো যায় তাহলে সেই বাচ্চাটি সুস্থ স্বাভাবিক হতে হবে। অবশ্যই সোশ্যাল কমিউনিকেশন প্রচুর পরিমাণে দরকার আছে, এবং নেচার স্টাডির প্রচুর পরিমাণে দরকার আছে। বাচ্চাদেরকে খুব বেশি শাসনে রাখলে বা সেইভাবে যদি শাসন স্কুলে হোক বা বাড়িতে হোক শাসনের মধ্যে যদি রাখা যায়, সেখান থেকেও কি মানসিক রোগ আসতে পারে? হ্যাঁ, একটা প্যানিক ফোবিয়া তৈরি হতে পারে, পোস্ট ট্রমাটিক একটা স্ট্রমার মধ্যে দিয়ে থাকতে পারে, যে আমার সবসময় ভয় ভীতি সঞ্চার হচ্ছে, সেক্ষেত্রে তার কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্ট পিছিয়ে পড়বে। অবশ্যই কোনো শিশুকে বা কোনো ব্যক্তিকে এরকম কোনো প্রেশার, মানসিক কোনো রকম চাপের মধ্যে রাখা উচিত নয় যেখান থেকে তার ভয়ে বা ভীতির এগেনস্টে কাজ করতে হচ্ছে, এই জায়গাটা থেকে আমাদের সরে আসা উচিত। কিন্তু একটা বাচ্চা যদি খুব দুষ্টু হয়, তাকে তো শাসনের মধ্যে রাখতেই হবে, এবং সেখান থেকে তার ভীতি সৃষ্টি হচ্ছে, সেটা কি করে বুঝবো? দেখুন, বাচ্চারা তো সবকিছু বহিঃপ্রকাশ করতে পারে না, তার বিহেভিয়ারের মধ্যে কিছুটা লক্ষ্য করা যাবে। ধরুন আমি কোনো বাচ্চাকে খুব বোকাঝোকা করলাম,
তখন সেক্ষেত্রে কি হবে, সেই দিন হলো, কিন্তু আমাকে দেখলেই সে নিজেকে একটু তার বিহেভিয়ারের মধ্যে লক্ষ্য করা যাবে, আমাকে দেখলে তার ভয় হচ্ছে, সে আমার কাছে আসছে না, তার সাথে আমার আই কন্ট্যাক্ট হচ্ছে না, এই ধরনের কোনো ঘটনা বা বিহেভিয়ার যখন আমরা দেখতে পাবো তখন আমরা মনে করবো সে ওই পার্টিকুলার শিশুটির কোনো কারণে মনের মধ্যে ভীতি সঞ্চার হচ্ছে, তখন আমরা তার থেকে ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে। পড়াশোনার যা চাপ, তাতে বাচ্চারা সেই জিনিসটা যেভাবে ঢুকে পড়ছে বা ওদের মধ্যে একটা প্রবণতা থাকে যে সিলেবাস রেডি করতে হবে, সিলেবাস করতে হবে, সেক্ষেত্রে স্কুল থেকে কিভাবে সেই বাচ্চাটাকে হেল্প করবে যে সেই বাচ্চাটা যেন, বাচ্চাদের মধ্যেও এখন দেখা যাচ্ছে তারা ভীষণ পরিমাণে ডিপ্রেশনে চলে যাচ্ছে, বা তাদের মধ্যে এই যে ঘন ঘন সেমিস্টার, এই যে ঘন ঘন পরীক্ষা তারা দিচ্ছে, সেই বিষয়গুলো থেকে কিভাবে তারা মানে মেনটেন করবে বা স্কুল কিভাবে তাদেরকে সহযোগিতা করবে? অবশ্যই এক্ষেত্রে স্কুলের ভূমিকা আমি প্রথমেই বলছি, এখনও বলছি, যে স্কুল যদি পড়াশোনাটাকে সাবজেক্টিভ বা ন্যারেটিভভাবে না নিয়ে স্কুল যদি এটাকে একটা কারেন্ট লেভেল অনুসারে ভাবে, অর্থাৎ বাচ্চাটার যে লেভেল আছে সেই লেভেল অনুসারে যদি সে চিন্তা ভাবনা করে, তাহলে তার পড়াশোনার চাপটা কমে যাবে। কখনোই বর্তমান সমাজে দাঁড়িয়েছে যে মার্কস ওরিয়েন্টেড এডুকেশন, আমার মার্কস ভালো, আমার রেজাল্ট ভালো, আমি সত্যিই পড়াশোনায় ভালো, সেটা নয়। তার মানবিক বিকাশ এবং তার সামাজিক বিকাশটাও প্রয়োজন আছে, সেক্ষেত্রে সেই তার কারেন্ট লেভেল অনুযায়ী আমাদের স্কুল থেকে ব্যবস্থা নিতে হবে। টিচারদের কেমন বিহেভিয়ার করা উচিত একটা বাচ্চার সাথে এই জায়গায় দাঁড়িয়ে? প্রত্যেকটি টিচার এক একজন কাউন্সিলর, একদম ঠিক আছে। আর টিচারদের অনেক ভূমিকা থাকে, একটা শিশুর মাইন্ডে একটা টিচারের অনেক ভূমিকা থাকে। চরিত্র গঠন হয় তার স্কুলে, এবং চরিত্র বলতে আমরা সামাজিক, মানসিক এবং শারীরিক সমস্ত কিছুই বলতে পারি। তাহলে একজন শিক্ষক যখন সেই শিশুর সান্নিধ্যে, বা শিশু যখন একটা শিক্ষকের সান্নিধ্যে আসবে, সেই শিশুকে তার মানসিক যতটা পরিমাণে ইন্সপায়ার করা উচিত, তার মানসিক বিকাশ ঘটানো দরকার সেটা করবে। শারীরিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ, এই সমস্ত কথা শিক্ষকদের উপরই ডিপেন্ড করে। শিক্ষকরাই তো কারিগর সমাজ তৈরি করবার, এবং যে সমস্ত রকমভাবে শিশুরা তাদের কাছ থেকে আসবে, তারা একজন কাউন্সিলিং হিসাবে যদি করেন, অ্যাজ এ কাউন্সিলর হিসাবে করেন, অবশ্যই আমরা একটা ভালো দিক দেখতে পাবো। চিকিৎসকদের ভাষায় টেনশন থেকেই বিভিন্ন অসুখের সৃষ্টি হয়। টেনশন থেকে মুক্তির উপায়? টেনশন থেকে মুক্তির উপায় একটাই, কোনো জিনিস নিয়ে আমি চিন্তা ভাবনা কম করব, আগে থেকেই ইমাজিনেশন করে তার রেজাল্ট চিন্তা করব না, স্বাভাবিক থাকব, ফ্রি থাকব, মাইন্ডটাকে উন্মুক্ত রাখব, যত মাইন্ডে চাপ কম দেওয়া যায় তত ভালো। বিভিন্ন রকমের মেডিটেশন করব, গান শুনবো, মনটাকে ভালো রাখবো। কিন্তু মানুষের এত সময় কোথায় মেডিটেশন করার? অবশ্যই সময় আছে। আমি প্রথমেই বলছি, একটা মাইক্রো প্ল্যান, আমাদের লাইফস্টাইল একটা কেমন হওয়া উচিত? লাইফস্টাইল, আমাদের লাইফস্টাইল সাধারণ যেরকম হওয়া উচিত, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, ঘুম থেকে উঠে একটু নিজেকে, আমি বারবার বলি কোয়ালিটি টাইম এবং কোয়ান্টিটি টাইম। আমরা সবাই কি করছি, কোয়ালিটি টাইম নেই, কোয়ান্টিটি টাইম নেই, সকাল থেকে ওঠা, ডিউটি, কাজ কর্ম, বাড়ি, অফিস, কিন্তু এর মধ্যে নিজের জন্য কতক্ষণ আমরা দিচ্ছি? যখন আমরা নিজেকে সময় দিতে পারবো, নিজের জন্য একটা কোয়ালিটি টাইম, কোয়ান্টিটি টাইম দিতে পারবো, তখন দেখবেন এই ধরনের প্রবলেমগুলো আমাদের জীবন থেকে আসছে। কিন্তু এত হেকটিক লাইফ, এতটা প্রেসারে থাকে, কাজের এত প্রেসার, সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে মেনটেন করবে? করা অবশ্যই যাবে। একটা প্ল্যান করুন না, সকালবেলায় ঘুম থেকে উঠে নিজেকে সময় দিন, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করুন, মেডিটেশন করুন, তারপরে আপনি আপনার যাবতীয় কাজকর্ম করুন, রাতে টাইম দেন, সন্ধ্যেবেলায় টাইম দেন, সময় প্রচুর আছে। আমরা 1 ঘন্টা কম ঘুমলেই কিন্তু আমাদের শরীরের জন্য অনেক কিছু টাইম দিতে পারি। কিন্তু ঘুমটাও তো দরকার। অবশ্যই ঘুম, আমরা অতক্ষণ না ঘুমলেও হবে, আমাদের শরীরটাকে, মনটাকে যদি দেখা যায়, অবশ্যই আমরা সুস্থ হতে পারবো। মানসিক রোগের কি চিকিৎসার কি অনেক রকম ধাপ হয়? দেখুন, অ্যাসেসমেন্টের উপরে ডিপেন্ড করে। আমরা যেভাবে অ্যাসেসমেন্ট করব, খুঁজে বের করব তার কি ধরনের প্রবলেম আছে। মানসিক রোগীর চিকিৎসাই হলো প্রবলেম সেন্ট্রিক ট্রিটমেন্ট। আমাকে সবার প্রথমে অ্যাসেসমেন্ট করে প্রবলেম খুঁজে বের করতে হবে। প্রবলেম যদি আমি তাড়াতাড়ি খুঁজে পেয়ে আমি তাড়াতাড়ি তার সমাধান করতে, আমার রাস্তা অনেকগুলো আছে, থেরাপি অনেকগুলো আছে, ইন্টারভেনশন অনেকগুলো আছে, কিন্তু প্রবলেমটাকে আমি যত তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবো, সে তত তাড়াতাড়ি সুস্থ হতে পারবে। এবারে যে প্রশ্ন, স্ট্রেস ম্যানেজমেন্টের কি উপায় রয়েছে? স্ট্রেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে সবথেকে বড় উপায় হলো স্ট্রেসটাকে ডায়াগনোসিস করা। কি ধরনের স্ট্রেস, প্রি টেস্ট না পোস্ট স্ট্রেস হচ্ছে? প্রি টেস্ট কি, কোনো কাজ করবার আগে আমরা চিন্তা করে নিচ্ছি যে এই কাজটা করতে গেলে আমার এই জিনিসগুলো ঘটছে। পোস্ট স্ট্রেস কি হচ্ছে, কাজটা তো আমি করে দিলাম, কাজটার রেজাল্ট নিয়ে আমি অতিরিক্ত বেশি চিন্তা করছি। তাহলে এই জিনিসগুলো যদি আমি রিডিউস করতে পারি,
তাহলে আমার কিন্তু এই জিনিসগুলো তো আজ থেকে 20 বছর আগেও ছিল, আজ থেকে 10 বছর আগেও ছিল, তাহলে এখন এরকম এখানে কি কোথাও গিয়ে খাদ্যাভ্যাসেরও ব্যাপার রয়েছে? লাইফস্টাইল সব থেকে বড় ভূমিকা করে। লাইফস্টাইল মানে আমি সারাদিনে কি করছি, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, কার সাথে মিশছি, কতটা পরিমাণে টাইম এক্সপেন্ড করছি, সমস্ত কিছু কিন্তু লাইফস্টাইলের উপর। আগেকার দিনে যদি আমার দেখা যেত তাহলে কিন্তু আমার এতটা পরিমাণে টার্গেট ভার্সেস অ্যাচিভমেন্টের জায়গায় মানুষ ছিল না। মানুষকে সকালে উঠতো, কাজ করতো, খাওয়া দাওয়া করতো, ঘুমোতো, একটা জায়গায় জড়তো, চলো আমাকে এক জায়গায় দাঁড়াতে হবে, আমার এই সাকসেসটা দরকার, বাস। এখন আরো পাওয়া, আরো করা, এই আরো 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 এই চাহিদাগুলোর জন্যই আমাদের কিন্তু আরো আরো ভাবে আমাদের মনটাও কিন্তু পিছিয়ে যাচ্ছে। কোনো মানুষ মানসিক রোগে আক্রান্ত, তার চিকিৎসা চলছে, পরিবার এবং বন্ধুদের তার সাথে কেমন ব্যবহার করা উচিত বা কিভাবে তাকে সাহায্য করা উচিত যে সেই জায়গাটা থেকে সে বেরিয়ে আসবে? দেখুন, কোনো ব্যক্তি মানসিক রোগের শিকার, সেই মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিকে আমরা সাপোর্ট দিতে পারি। সোশ্যাল সাপোর্ট, এনভায়রনমেন্টাল সাপোর্ট, ফিনান্সিয়াল সাপোর্ট, এই জিনিসগুলো আমরা দিতে পারি। একটাই ট্রিটমেন্ট হলো সাপোর্ট দেওয়া। সোশ্যাল সাপোর্ট কি, আমাদের বন্ধু বান্ধব যারা আছে তারা যদি তাকে সময় দেয়, তার মনটা ভালো রাখার চেষ্টা করে, তার সাথে কথা বলে, কাউন্সিলিং করে, শেয়ারিং করে, তাহলে সে ব্যক্তি ভালো হবে। বাড়িতে ইরিটেশনের জায়গা যেন কখনোই না তৈরি হয় যে অমুক একজন ব্যক্তি বাড়ি যারা মেম্বার, সে আপনার যেই হোক সম্পর্কের খাতিরে তার মানসিক সমস্যা হচ্ছে, তাকে আইসোলেশনে রাখছেন, তাকে বাদ দিয়ে দিচ্ছেন, সে তখন হীনমন্যতায় ভুগবে যে আমার কি গুরুত্ব কমে গেল, আমি মানসিক রোগী বলে কি আমি পিছিয়ে গেলাম, আমার গুরুত্ব নেই। সে কিন্তু আরো ডিপ্রেশন বা আরো রকম খারাপ জায়গায় যাবে। সেই জায়গাগুলো আমাদের দেখতে হবে। অনেক মানসিক রোগী রয়েছেন যারা নিজেরা বুঝতে পারছেন আমি ডিপ্রেশনে আছি, আমি ভালো নেই, আমার অ্যাংজাইটি প্রবলেম হচ্ছে, কিন্তু তাকে যখন বলা হচ্ছে যে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে বা ট্রিটমেন্ট করতে হবে, সে কোনোভাবে যেতে চাইছে না। এটাই সোশ্যাল স্টিগমা। আমি যত তাড়াতাড়ি নিজেকে স্বীকার করব যে আমি মানসিক রোগী বা আমার মধ্যে কোনো রকম অ্যাবনর্মালিটি আছে, আমি তত তাড়াতাড়ি কিন্তু সুস্থ হতে পারবো। মানসিক রোগের ক্ষেত্রে মানুষের স্বীকার করাটা বা নিজেকে একটা স্বীকারোক্তিই বলতে পারি, কনসার্ন যত তাড়াতাড়ি হতে পারবো, সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি সুস্থ হবে। অন্য সমস্যা হলে তো মানুষ এত হীনমন্যতায় ভোগে না, বা এই যে ব্যাপারগুলো, এই যে সংকোচ বোধটা আসে না, এই ট্রিটমেন্টের ক্ষেত্রেই কেন এই জায়গাটা? এই ট্রিটমেন্টের ক্ষেত্রে একটাই দায়ী হলো সোশ্যাল স্টিগমা। আমি বারবার বলছি, সামাজিক সচেতনতার অভাব। সমাজ এখনো সেই লেভেলে সচেতন হয়নি। গভর্নমেন্ট থেকে বিভিন্ন পলিসি নেওয়া হয়েছে, মেন্টাল হেলথের বিভিন্ন রকমভাবে মানুষকে সচেতনতা করা হচ্ছে। বর্তমানে আমাদের মেডিকেল কলেজেও আমরা আছি, বিভিন্ন হসপিটাল বা বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্র, বিভিন্ন ব্যক্তি মেন্টাল হেলথ প্রফেশনালরা আছে, তাদের কাছে অবশ্যই যে আসতে হবে, নিজেদের সমস্যা বলতে হবে। আমি যদি সচেতন না হই, আমি যদি নিজের ভালো করতে না চাই, তাহলে কিন্তু কেউ আমার ভালো করতে পারবে না। আমি যদি ঘর বন্ধ করে নিজে লুকিয়ে থাকি, মানসিক রোগ তো লুকিয়ে রাখার জিনিস, যা বর্তমান সমাজের স্টিগমা। আমি যদি নিজেকে ধরা না দিই, আমাকে কেউ ধরতে পারবে না। সেই জায়গায় আমাকে ধরা দিতেই হবে। এই ধরা দেওয়ার একটাই জায়গা মেন্টাল হেলথ প্রফেশনাল। একদম। আর এই জায়গাটা থেকে দেখা যায় যে বেশিরভাগ মানসিক রোগীরা নিজেদেরকে ঘরবন্দি করে রাখতে রাখতে একটা সময় গিয়ে তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। তো এই জায়গাটায় গিয়ে দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিবেন? দেখুন, আত্মহননের পথ বেছে নেওয়ার কোনো রকম জায়গা নেই। আত্মহত্যা একটা সামাজিক অপরাধ। আপনি এই অপরাধ করতে পারেন না। সমাজ আপনাকে বা আপনার মন আপনাকে সেই জায়গাটা দেয়নি। আপনার মানসিক সমস্যা হচ্ছে, আপনি অবশ্যই আমাদের কাছে আসুন, কাউন্সিলিং করুন, বিভিন্ন রকম থেরাপি নেন, ট্রিটমেন্ট নেন, আপনি সুস্থ হবেন। আপনি না পারলে আপনার সঙ্গে যারা অ্যাসোসিয়েট আছে তাদের উদ্দেশ্যে বক্তব্য, তারা অবশ্যই আসুন, তাকে সঙ্গে করে নিয়ে আসুন। সে যদি আসতে নাও চায়, তার চিকিৎসা করান, সে সুস্থ থাকবে। আত্মহনন সামাজিক অপরাধ, সেই পথে না যাওয়াই ভালো। একদম। দীর্ঘমেয়াদী মানসিক রোগগুলো কি কি রয়েছে? দীর্ঘমেয়াদী মানসিক রোগের মধ্যে সিজোফেনিয়া আছে, বাইপোলার ডিসঅর্ডার আছে, অ্যাংজাইটি ডিপ্রেশন তো আছেই, স্ট্রেস চলতে পারে, কিছুটা ক্ষেত্রে লার্নিং ডিসেবিলিটিও দেখা যায়। এই ধরনের অনেক ঘটনাগুলো আছে। এই সমস্যাগুলো কিভাবে নিরাময় করা যাবে? নিরাময় অ্যাসেসমেন্টের উপরেই সবটা নিরাময় হবে। এই দীর্ঘমেয়াদী যে
অসুখগুলো রয়েছে, এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মানুষের মধ্যে একটা প্রবণতা রয়েছে যে কিছুদিন ট্রিটমেন্ট করলাম, ডাক্তারবাবুর কাছে গেলাম, ওষুধ খেলাম, তারপরে আর এই জিনিসটা খুব খারাপ জিনিস। যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রেই তার যে একটা পিরিয়ড আছে, ট্রিটমেন্ট পিরিয়ড, সেই পিরিয়ডটা যদি সে কমপ্লিট না করে, এই যে কেয়ারলেস মনোভাব যে আমি খেলাম ভালো হয়ে গেলাম আর আমার দরকার নেই, আবার কিন্তু সেটা রিপিট হবে, এবং সেই রিপিটেশনটা কিন্তু তখন এই মেডিসিনগুলো কাজ করবে না বা এই ধরনের থেরাপিগুলো কাজ করবে না। অর্থাৎ সেটা হ্যাবিচুয়েট হয়ে গেছে যে আমি গেলেই আমাকে এই থেরাপি দেবে, এই মেডিসিন দেবে, তাতে আমি ভালো হয়ে যাব। সেক্ষেত্রে রেগুলার পিরিয়ড ফলো আপ অবশ্যই প্রয়োজন আছে, এগুলো না করলে খুব সমস্যার দিকে। আপনি যে অসুখগুলোর নাম বললেন, এগুলো কতদিন লাগতে পারে সারতে, এরকম বা ফলো আপ মানে কতদিন ফলো আপে থাকতে হবে, বা তারপরে গিয়ে দেখছেন যে সেই রোগী অনেকটাই সুস্থ, বা লং টাইম প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। মিনিমাম 3 মাস একটা ফলো আপ আমাদের দরকার থাকে, প্রতি মাসে মাসে আমাদের ফলো আপ প্রয়োজন হয়। তার প্রবলেমের উপর অ্যাসেসমেন্ট করে দেখা যায় যদি মডারেট কন্ডিশন, মাইল্ড, সেভিয়ার, প্রোফাউন্ড কন্ডিশন, অনেকগুলো কন্ডিশনই থাকে। একটা মাইল্ড কন্ডিশন আসে, হয়তো তিনি তাড়াতাড়ি সুস্থ হতে পারেন। যদি কারো সেভিয়ার কন্ডিশন থাকে তাহলে তার অনেক দিন একটা ব্যাপার, 3 মাস 6 মাস এরকম সেশনের প্রয়োজন হতে পারে। আরেকটা প্রশ্ন খুব জানার ইচ্ছা আছে যে এই যে কাউন্সিলিং যে হয়, কাউন্সিলিং এ আপনারা মানে কি কি বিষয় দেখতে পান, মানে মানুষের এই বিষয়ের উপরে মানে বেশি মানসিক সমস্যা হচ্ছে? দেখুন, কাউন্সিলিংয়ে বর্তমানে অনেকগুলো পার্ট রয়েছে। স্টুডেন্টদের ক্ষেত্রে একাডেমিক কাউন্সিলিং আছে, কগনিটিভ কাউন্সিলিং আছে, বড়দের ক্ষেত্রে অ্যাডোলেশন কাউন্সিলিং আছে। অ্যাডোলেশনের মানুষের বিহেভিয়ার চেঞ্জ হয়, সেই জায়গাটা দেখতে পাই। তারপরে আমাদের বড়দের ক্ষেত্রে অ্যাডাল্ট কাউন্সিলিং কিছু আছে, একাডেমিক কেরিয়ার কাউন্সিলিং আছে, ম্যারেজ লাইফ কাউন্সিলিং আছে, কাপল কাউন্সিলিং আছে। বর্তমানে সেপারেশনের একটা প্রবলেম চলছে, সেক্ষেত্রে ম্যারেজ কাউন্সিলিং খুব প্রয়োজন। এল্ডারলি যারা বয়স্ক তাদের একটা কাউন্সিলিং আছে। এইভাবে এজ গ্রুপ অনুসারে আমাদের কাউন্সিলিং মানে সমস্যা কি সেটা শুনে আপনারা সেইভাবে কাউন্সিলিং করেন। এই কাউন্সিলিং গুলো কতদিন ধরে চলে, বা কখন গিয়ে আপনারা এটাকে বন্ধ করেন যে কাউন্সিলিংটা এতদিন চলে? যতক্ষণ পর্যন্ত টার্গেট ভার্সেস বা গোল সে অ্যাচিভ না করতে পারছে ততক্ষণ পর্যন্ত কাউন্সিলিং এর সেশন প্রসেস চলবে। আর যদি দেখা যায় যে গোল অ্যাচিভ হচ্ছে না? অবশ্যই হবে। সিস্টেমে এগুলো একটা পথে এগুলো অবশ্যই আমাদের সেই জায়গাটা। মানুষের জীবনযাত্রাকে যদি একটু ভালো করা যায়, সেই জায়গাটায় গিয়ে মানসিক সাপোর্ট কি কি দিলে পারে ভালো? দেখুন, মানুষের জীবনযাত্রা ভালো মানে কি রকম ভালো করব, মানে ভালো বলতে যে নিজেকে আমি মানে দেখুন, ওভার থিঙ্কিং সবারই আসবে, এটা হবেই, জীবনে চলতে গেলে ওভার থিঙ্কিং আসবে। কেননা আগেও মানুষের দেখা যেত মানুষ চিন্তা করবেই, এটা আসবে অটোমেটিক, কিন্তু সেখানে গিয়ে এত মানসিক রোগ দেখা যেত না। এখন গিয়ে সেই মানসিক রোগটা অনেক বেশি দেখা যাচ্ছে। ভালোর তো শেষ নেই, ভালো যত করা যায় ভালো তত ভালো হবে। তো মিনিমাম একটা প্যারামিটার যদি আমি মেনটেন করি যে এই প্যারামিটারে থাকলে আমি ভালো, আমার ফিনান্সিয়ালি একটা জায়গা স্টেবল, সোশ্যাল একটা জায়গা স্টেবল আছে, রিলেশনশিপে ফ্যামিলি একটা জায়গা স্টেবল আছে, এই প্যারামিটারগুলো যখন একটা জায়গায় আসবে তখন আমি তাকে ভালো বলতে পারি। এবং সেক্ষেত্রে কী করতে হবে, তার এক্সপেকটেশন কিছুটা পরিমাণেও কমাতে হবে। হাইপার ইমাজিনেশন যে অ্যাক্টিভিটিস, প্রচুর পরিমাণে চিন্তা ভাবনা করছে, সেগুলো আমাকে কমাতে হবে। আগে থেকেই রেজাল্ট ভেবে নিচ্ছি আমার কাজের, সেটাকে আমাকে কমাতে হবে। অর্থাৎ আমি একটা জায়গা ফিক্সড করে নিচ্ছি যে ওই জায়গাটায় আমাকে পৌঁছাতে হবে, এবং এই ধাপগুলো আমাকে অতিক্রম করতে হবে। যতক্ষণ সেই ধাপগুলো আমরা অতিক্রম করে নেব আমি অবশ্যই ভালো জায়গায় পৌঁছাবো। বয়স্ক যারা একটু মানুষ, যারা এখন কর্মজীবন থেকে বিরতি নিয়েছে, ঘরে থাকছে, তাদের মধ্যে কি কি ধরনের মানসিক রোগ দেখা যাচ্ছে? তাদের মধ্যে বর্তমানে যেটা সব থেকে বড় রোগ দেখা যাচ্ছে সেটা হলো একটা অ্যাটেনশন সিকিং তৈরি হচ্ছে। দীর্ঘদিন ধরে তিনি কর্মরত, একটা ভালো পজিশনে তিনি কাজ করে এসেছেন, কিন্তু বর্তমানে সমাজে এসে দেখা যাচ্ছে বাড়িতে তার গুরুত্ব হয়তো মনে হচ্ছে তার গুরুত্ব কমে যাচ্ছে, তার কথা কেউ শুনছে না। অর্থাৎ তার চিন্তাধারার সাথে বর্তমান জেনারেশনের চিন্তাধারায় অনেক অমিল তৈরি হচ্ছে। সেক্ষেত্রে সেই ব্যক্তি কিন্তু আস্তে আস্তে নিজেকে হীনমন্যতায় ভুগছেন, বা একটা অ্যাটেনশন সিকিং ডিসঅর্ডার হচ্ছে। সে বাড়িতে বিহেভিয়ার ইস্যু তৈরি হচ্ছে, কারো কথা শুনছে না, বা সারা জীবনে একটা কাজের মধ্যে থেকে এসছে, রিটায়ারমেন্টের পর তার কাছে কোনো কাজ নেই। সেক্ষেত্রে কিন্তু তার বিহেভিয়ারাল ডিসঅর্ডার বা বিহেভিয়ারাল ইস্যু আমরা দেখতে পাচ্ছি। এমনি গৃহবধূদের মধ্যেও তো দেখা যায় অনেক রকম মানসিক সমস্যা। একটা কাজ একই ধরনের একই রেগুলার রুটিন যদি কারো থাকে, চেঞ্জিং দরকার আছে, একটু ইন্টারেস্টিং কিছু দরকার আছে,
সেই জিনিসগুলো যখনই মানুষের জীবন থেকে হারিয়ে যাবে, একঘেয়েমি চলে আসবে, তখনই তার মধ্যে প্রবলেম শুরু হবে, প্রবলেম চলে আসবে। তো এই জায়গাটা থেকে বেরিয়ে আসবে কিভাবে? ভেরিয়েশন প্রয়োজন আছে। সেক্ষেত্রে যে বাড়িতে যে গৃহবধূরা কাজ করছেন তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে নিজেকে জড়ান। সবাই হাতের কাজ জানেন, কিছু না কিছু বৈশিষ্ট্য, কিছু না কিছু কোয়ালিটি প্রত্যেকের মধ্যে আছে। সেই হিডেন কোয়ালিটিগুলোকে, সেই হিডেন বৈশিষ্ট্যগুলোকে আপনাকে বাইরে আনতে হবে। আপনি বাইরে নিজের আত্মপ্রকাশ করুন, সমাজে নিজের জায়গা তৈরি করুন, অবশ্যই আপনি ভালো জায়গায় তৈরি থাকবেন। একদম। আবারও ফিরে আসব, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি ব্রেক। দেশ থেকে রাজ্য, জেলা থেকে শহর, সকাল থেকে রাত, দিনভর শুধুই খবর। দেখুন ভারত টিভি। প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। ফিরে আসলাম বিরতির পর। আবারও সেই একই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, মানসিক রোগ। ডাক্তারবাবু, এখন যে প্রশ্নটা করব, যে জরুরি পরিস্থিতিতে আমরা কি হেল্পলাইন নেব, কি আমাদের নেওয়া উচিত এই বিষয়ে? দেখুন, আমাদের সরকারি পরিষেবার ক্ষেত্রে বিভিন্ন সরকারি হসপিটাল, সেটা গ্রামীণ থেকে শুরু করে জেলা ভিত্তিক, রুরাল হসপিটাল, ব্লক হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটাল, স্টেট জেনারেল হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং মেডিকেল কলেজ, বিভিন্ন জায়গায় মানসিক পরিষেবা দেওয়ার জন্য, স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য নির্ধারিত ব্যক্তিরা এবং অফিসাররা, মানে প্রফেশনালরা বর্তমান আছেন। তাদের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে নির্ধারিত সরকারি সময়। এছাড়া 14416 হেল্পলাইন নাম্বার আছে। হ্যাঁ, 14416 একটা হেল্পলাইন নাম্বার আছে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসের ক্ষেত্রে। এক্ষেত্রে যদি কারো 24x7 সেই নাম্বার খোলা আছে, যদি কোনো রকম প্রবলেম থাকে এই নাম্বারে অবশ্যই তারা যোগাযোগ করতে পারে এবং মানসিক সমস্যা থেকে টেলি কাউন্সেলিং নিতে পারে। এই কাউন্সেলিং গুলো যে হয়, এদের রোগীদের জন্য কি আলাদা কোনো রকম ব্যবস্থা থাকে, আলাদা কোনো সেটআপ থাকে? টেলি কাউন্সেলিং এর ক্ষেত্রে তো সেরকম কোনো সেটআপ নেই, কারণ সেক্ষেত্রে আপনি ফোনেই আপনাকে যোগাযোগ করতে হবে। আর যদি আপনি ফিজিক্যালি কাউন্সেলিং এর জন্য আসেন বা থেরাপির জন্য আসেন বিভিন্ন সরকারি আমাদের অফিসগুলোতে বা পরিকাঠামোগুলোতে, তাহলে অবশ্যই সেক্ষেত্রে ক্লোজ ডোর মিটিং আমরা বা ক্লোজ ডোর কাউন্সেলিং করে থাকি। এছাড়া এফজিডি বলে একটা ফোকাস গ্রুপ ডিসকাশন হয়, যেখানে একই সমস্যা সবার মধ্যে আমরা আলোচনা করি এবং সবার সমস্যা সবার মধ্যে আলোচনা করে সেটাকে সমাধান করি, অথবা আপনি প্রবলেম 1-to-1 কনভারসেশনও আমরা প্রদান করে থাকি। অনেক ক্ষেত্রে হয় যে মানসিক রোগীরা হয়তো বাড়ির লোকরা সক্ষম হচ্ছে না তাদেরকে কোনোভাবেই নিয়ে যেতে, সেক্ষেত্রে কি বাড়িতে পরিষেবা দেওয়ার কোনো ব্যবস্থা রয়েছে? কমিউনিটি বেস কিছু হেলথ ক্যাম্প বা হেলথ অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটিস আমরা করি। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে জেলা স্বাস্থ্য দপ্তরের সন্নিকটে দেখা করতে হবে এবং তাদের সমস্যা জানাতে হবে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন রকম স্কিম আছে, সেই স্কিমে মানসিক স্বাস্থ্য পরিষেবার জায়গায় আমরা গিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্প করে আসতে পারি। মানুষের মধ্যে যে বিষয়গুলো এখন কাজ করে, যে মানসিক রোগ হয়েছে বা বাড়ির কারোর রোগ হয়েছে, সেই বিষয়টাকে মানুষ, মানে ধরুন আমারই বাড়ির কারোর হয়েছে, সেই বিষয়টাকে আমি লুকিয়ে যাচ্ছি এবং সেটা অনেক সময় গিয়ে চেষ্টা করে যে পেশেন্টকে হয়তো সামনে নিয়ে যাচ্ছে না, ডাক্তারবাবুর সাথে গিয়ে আড়ালে কনসাল্ট করছে, ওইভাবেও কি আপনারা ট্রিটমেন্ট করেন? ওইভাবে ট্রিটমেন্ট না করাই ভালো, এটা ট্রিটমেন্টের আদর্শ পদ্ধতি নয়। একদম। আমি ব্যক্তিকে দেখলাম না, যে ব্যক্তি মানসিক সমস্যার মধ্যে আছেন তাকে না দেখে না বুঝে এই ধরনের কোনো রকম কিছু না করাই আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, এটা না করাই ভালো। অবশ্যই তাকে বুঝিয়ে যে করেই হোক একজন মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে নিয়ে আসা উচিত। তিনি অন দ্য স্পট যে সিদ্ধান্ত নেবেন সেইভাবেই সেটা পেশেন্টের ক্ষেত্রেও বা ক্লায়েন্টের ক্ষেত্রেও মঙ্গলজনক
এবং ওই পেশেন্ট আমাদের কাউন্সিলিং পদ্ধতি বা ট্রিটমেন্ট পদ্ধতির জন্য সেটা মঙ্গলজনক। এই বিষয়টা নিয়ে কার কাছে যাওয়া উচিত, যে সাইকিয়াট্রিস্ট না সাইকোলজিস্ট? যে কোনো মেন্টাল হেলথ প্রফেশনালের কাছেই আপনি যেতে পারেন। আর কাউন্সিলরদের কি কি ভূমিকা থাকে, মানে এই জায়গাটার মধ্যে পার্থক্য কি থাকবে, যে কাউন্সিলিং যে করছেন মানে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট কি কাউন্সিলিং করে না, কাউন্সিলিং ডিপার্টমেন্ট আলাদা থাকে? কাউন্সিলিং একজন কাউন্সিলর করেন, সাইকোথেরাপি একজন সাইকোলজিস্ট করেন, এবং ট্রিটমেন্ট মেডিসিনাল পার্ট যিনি দেন তিনি একজন সাইকিয়াট্রিস্ট। এই জিনিসটা আমাদের সমাজে বুঝতে হবে। যিনি মেডিসিন দেবেন, ট্রিটমেন্ট করবেন, তিনি একজন সাইকিয়াট্রিস্ট। যিনি অ্যাসেসমেন্ট করে থেরাপি দেবেন, প্রবলেম সেন্ট্রিক আলোচনা করবেন, তিনি হলেন একজন সাইকোলজিস্ট। যিনি ওভারঅল সমস্ত কিছু দিয়ে একজন গাইডেন্স দেবেন, একটা রুট বলে দেবেন, তিনি একজন কাউন্সিলর। এই জায়গাটায় মানুষ বুঝতে পারে না যে আমার এখন কোথায় যাওয়া উচিত, যে সেই জায়গাটা সর্বপ্রথম তাহলে কার কাছে? একজন সাইকোলজিস্টের কাছে বা কাউন্সিলরের কাছে অবশ্যই সে আসতে পারে। সে ইন্টারভেনশন করে অ্যাসেসমেন্ট করে তার যখন মনে হবে যে না এর ট্রিটমেন্টের প্রয়োজন আছে, তাহলে অবশ্যই সে তার ওপরের যিনি আছেন তার কাছে পাঠাবেন। এবারে একটা প্রশ্ন রাখবো আপনার কাছে, যে এরকম মেমোরেবল কোনো পেশেন্ট পেয়েছেন আপনি যার বিষয়ে আপনি আমাদের দর্শকের সাথে শেয়ার করতে চান? মেমোরেবল পেশেন্ট যেই স্টোরিটা শেয়ার করলে হয়তো আমাদের অনেক দর্শকের সুবিধা হবে এবং সেখান থেকেও কিছু একটা শেখার রয়েছে, যেই জিনিসটা হয়তো মানুষের মধ্যে খুব বেশি রয়েছে, হয়তো ঘরে ঘরে এই বিষয়টা রয়েছে, এরকম কোনো মেমোরেবল জিনিস এরকম আমাদের থাকে। টোটালটা খুব কনফিডেন্সিয়াল, এগুলো আমরা বলতে সেভাবে পারি না। তাও ফর দ্য অ্যাওয়ারনেস বেসে আমাদের কাছে একটা পেশেন্ট এসেছিল, সুসাইডাল টেন্ডেন্সি। তার বিভিন্ন রকম অ্যাটেম্প সে করেছে। সে ব্যক্তি আমার কাছে আসে, তাকে আমরা কাউন্সিলিং করি, সে বাড়ি চলে যায়। কোনো কারণভাবে রাত্রি 2টোর সময় সে আমাকে ফোন করে। সে আমাকে ফোন করে বলে আমার এরকম সমস্যা, SMS হোয়াটসঅ্যাপ সমস্ত কিছু করে, সে নাকি তখনই সুসাইড করবে। যাই হোক, ওই সময় আমরা তার মাইন্ডটাকে চেঞ্জ করি এবং সে সেই মেন্টাল স্টেজ থেকে বেরিয়ে আসে। এখন সে ভালো আছে, সুস্থ আছে। কিভাবে করলেন সেটা যদি একটু শেয়ার করেন। হ্যাঁ, তার সাথে আমাকে কথা বলতে হবে, তার মনের কি ইচ্ছা আছে সেই জিনিসগুলো আমাকে জানতে হবে, ইন্টারনালি কি বলতে চাচ্ছে। অর্থাৎ সে তো কেন সুসাইড করবে সেটা আমাকে জানতে হবে। সুসাইড কেন করছে? কিছু অপ্রাপ্তি, কিছু ক্ষোভ তৈরি হচ্ছে, কাউকে কিছু বলতে পারছি না, এই ধরনের ঘটনাগুলো ঘটছে। তখন সেই জিনিসগুলো একজন বন্ধু, একদম খুব ক্লোজ বন্ধু হিসাবেও আমাদের কাজ করতে হয়। এমন ক্লোজ বন্ধু হিসাবে তার সমস্ত কিছু শুনে টুনে নিয়ে তাকে মেন্টাল সাপোর্ট দিলাম, সে সেই জায়গা থেকে বেরিয়ে আসলো। এটাতে এমন কিচ্ছু নয়, একটা স্টেজ। এই সময় আমার মাথায় উঠলে আমাকে এটা করতে হবে। আমি যদি কোনো রকমভাবে তাকে সাপোর্ট দিয়ে সেই স্টেজ থেকে সরিয়ে আনতে পারি, তাহলে সেই ঘটনা সে আর রিপিট করবে। তাহলে তো একজন সাইকিয়াট্রিস্টকে অনেকটা ফ্রেন্ডের মতো অবশ্যই সবথেকে বড় বন্ধুর জায়গায় তাকে আসতে হবে। একজন ভালো বন্ধু না হতে পারলে বুঝতে হবে মনের চাবিকাঠি, ফিলোসোফার গাইডার তিনটাই হতে হবে। মনের চাবিকাঠি দিয়ে একটা মানুষের মনের ভেতর আমাকে ঢুকতে হচ্ছে, যেখানে সবাই কেউ ঢুকতে পারে না। বড় কঠিন কাজ, ঠিক, খুবই কঠিন কাজ। এটা বলা যত সহজ ততটা না, যে আমি তার মনের মধ্যে ঢুকে, অবশ্যই তার পারমিশন, উইদাউট পারমিশন কারো মনের মধ্যে আমরা প্রবেশ করতে পারি না, মনে কি চলছে না সেই জায়গায় নিজের গ্রহণযোগ্যতাটা তৈরি করে এমন একজন ভালো বন্ধু হতে হবে, সে যেন সমস্ত কিছু আপনাকে শেয়ার করে, তার বিশ্বাসযোগ্যতা আপনাকে অর্জন করতে হবে, তাহলে সেই জায়গা থেকে আপনি তাকে সুস্থ করতে পারবেন। খুব ভালো একটা স্টোরি শেয়ার করলেন, দর্শকদেরও আশা করি এর থেকে অনেক উপকৃত হবে। আর একটা লাস্ট কোয়েশ্চেন, সময় বড় অল্প। করোনার সময় প্রচুর মানুষ চাকরি হারা, প্রচুর মানুষের কর্মসংস্থান হারিয়েছে। সেই জায়গাতে গিয়ে আপনি কতটা বুঝেছেন যে মানসিক রোগটা সেই জায়গায় কতটা বিস্তার করেছিল? করোনার সাথে সাথে মানসিক রোগটাও বিস্তার করেছিল। কোভিড মানুষকে অনেক শিক্ষা দিয়ে গেছে। আমি কোভিডকে খুব কাছ থেকে দেখেছি, কোভিডকে আমি কাছ থেকে দেখেছি, কাছ থেকে বুঝেওছি। ভ্যাকসিনের সময় থেকে শুরু করে কোভিডের প্রথম লগ্ন সমস্ত কিছুই জেলাভিত্তিক ঘুরেওছি। কোভিড মানুষকে শিক্ষা দিয়ে গেছে কিভাবে নিজেকে ভালো রাখতে হয়। একদম ঠিক আছে। সব থেকে বেদনাদায়ক এবং চরম সত্যি হলো মৃত্যু। এর থেকে বড় কোনো ঘটনা নেই। কিন্তু কোভিড শিক্ষা দিয়ে গেছে যে নিজের কোনো ব্যক্তি মারা গেলে তাকে না ছুঁয়েও বিদায় দেওয়া যায়। একদম। কিভাবে তার শেষকৃত্য হবে, সে যাবেও না। তাহলে এই চরম সত্যি কিন্তু কোভিড আমাদের শিখিয়ে দিয়ে গেছে।
কোভিড আমাদের কর্মসংস্থানের উপর ব্যাঘাত ঘটিয়েছে, সমস্ত জীবনের ফান্ডামেন্টাল সব কিছুই কোভিড ব্যাঘাত ঘটিয়েছে। তা কোভিডের মতো সিচুয়েশনকে আমরা যখন জয় করতে পেরেছি, আশা করা যায় বর্তমানে ছোটোখাটো জিনিসগুলো নিয়ে আমরা অতটা চিন্তা করি না। কোভিড যখন আমরা জিততে পেরেছি, তখন যে কোনো রকমের সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। কোভিড একটা বর্তমান যুগে বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে অর্থনৈতিক মন্দার কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, কর্মসংস্থানের দিক থেকে পিছিয়ে গেছে, মানুষ কর্মহীন হয়ে পড়েছে, তাদের ক্ষেত্রে অল্টারনেটিভ কর্ম খুঁজতে হবে, দেখতে হবে। জীবন মানে তো কোনো একটা ঘটনার উপর ডিপেন্ড করে থাকবে না, জীবন প্রবাহমান জলের স্রোতের মতো। তাহলে আমাকে সেই স্রোতে গা ভাসাতে হবে, স্রোত যেদিকে যাবে আমাকে ঠিক সেদিকে যেতে হবে। একদম। আজকে যে আলোচনা হলো তার থেকে এটাই বুঝতে পারলাম যে মনের জোর হচ্ছে সব থেকে বড়। মনের জোর যদি থাকে তাহলে মন ভালো থাকবে, আর মন ভালো থাকলেই শরীরও সুস্থ থাকবে। আজকের মতো এই পর্যন্তই। খবরে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। নমস্কার। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর ৩টায়। রায়গঞ্জের